একনেক সভায় 16,000 কোটি টাকার 18 প্রকল্প অনুমোদন। সহসাই কমলাপুর যাচ্ছে না মেট্রো রেল, 3 বছর বাড়ল প্রকল্পের মেয়াদ। অগ্রণী জনতা বেসিক এবং রূপালী ব্যাংকের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের, অবাস্তব বলছেন মুখপাত্র। পোশাক খাতের শ্রমিকদের পেনশন স্কিমে যুক্ত করা নিয়ে বিতর্ক, আপত্তি মালিকপক্ষের, আর্থিক নিরাপত্তা বাড়বে বলছে কর্তৃপক্ষ। শুভেচ্ছা, আমন্ত্রণ বিজনেস টুডের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। সহসাই কমলাপুর যাচ্ছে না মেট্রো রেল, 3 বছর বাড়ল প্রকল্পের মেয়াদ, তবে ব্যয় কমছে প্রায় 755 কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় মেট্রো রেল 6 প্রকল্পে সংশোধনী আনা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 18টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে 16,032 কোটি টাকা। পরিকল্পনা কমিশন জানায়, বেতন ভাতা, পরামর্শক ব্যয় ও স্টেশনারি সিল, সম্মানী ও কম্পিউটার বাবদ খরচ বেড়েছে। পাশাপাশি বিদেশি ঋণের সুদ পরিশোধে খরচ বাড়ছে 270 কোটি টাকা। অন্যদিকে স্টেশন প্লাজা বাদ দেয় বিজয় সরণি, ফার্মগেট, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মতিঝিল স্টেশনে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ লাগবে না, তাই সার্বিক খরচ কমেছে। অগ্রণী জনতা বেসিক এবং রূপালী এই রাষ্ট্রায়ত্ত 4 বাণিজ্যিক ব্যাংক মূলধন ঘাটতি পূরণে কর্মপরিকল্পনা জমা দিয়েছে বাংলাদেশ ব্যাংকে। তবে এই পরিকল্পনাকে অবাস্তব মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। বলছে, বিশাল মূলধন ঘাটতি মোকাবেলায় এসব ব্যাংকের প্রস্তাব বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। 2024 সালের ডিসেম্বর শেষে এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে 31,000 কোটি টাকা। এসব ব্যাংকে 2029 সালের মধ্যে ঘাটতি কমানোর লক্ষ্যে 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা জমা দিতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। আগামী 5 বছরের মধ্যে মূলধন ঘাটতি 7,692 কোটি টাকা থেকে 6,245 কোটি টাকা কমিয়ে আনার পরিকল্পনা জমা দিয়েছে অগ্রণী ব্যাংক। যদিও 2024 সালে ব্যাংকটি 937 কোটি টাকা নিট লোকসান করেছে। 2024 সালের ডিসেম্বর শেষে বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি 8,621 কোটি টাকা। 2029 সালের মধ্যে ঘাটতি 5,364 কোটি টাকা কমিয়ে আনতে চায় ব্যাংকটি। অন্যদিকে জনতা ব্যাংকের মূলধন ঘাটতি 10,700 কোটি টাকা থেকে 2029 সালে বেড়ে দাঁড়াবে 20,600 কোটি টাকায়। 2029 সালের মধ্যে ঘাটতি 3,970 কোটি টাকা থেকে 979 কোটিতে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রূপালী ব্যাংক। অ্যানালাইসিস করে দেখেছি যে বেশ কয়েকটি ব্যাংকেরই বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে থেকে তারা এই পরিকল্পনাগুলি প্রণয়ন করেনি। তারা যেগুলো আশাবাদ ব্যক্ত করেছে, যেসব টার্গেট তারা এত তারিখের মধ্যে বা এত সময়ের মধ্যে এই পরিমাণ টার্গেট অ্যাচিভ করব, আমরা যে কথাগুলো বলেছে তা বাস্তবতা বিবর্জিত বলে আমাদের কাছে মনে হয়েছে। যে এই কারণে আমরা বলেছি যে না, তোমরা আরেকটু রিভিউ করে আরও বেশি রিয়েলিস্টিক অ্যাপ্রোচ আমাদের কাছে করো। ব্যাংকে আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণ প্রবাহ দুর্বল। সেপ্টেম্বরে সরকারের ঋণ নেয়ার পরিমাণ বেড়েছে প্রায় 25 ভাগ। পরিকল্পনা কমিশনের মাসিক অর্থনৈতিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ইকোনমিক আউটলুকে বলা হয়, রাজস্ব আদায়ের চিত্র উদ্বেগজনক। অক্টোবরে রাজস্ব আদায় লক্ষ্য থেকে পিছিয়েছে এনবিআর। 36,793 কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে 28,469 কোটি টাকা। তবে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে মূল্যস্ফীতির ক্ষেত্রে। 1 বছর পরে এক অঙ্কে নেমেছে এই হার। এর পেছনে বড় ভূমিকা রেখেছে খাবারের দাম কমে যাওয়া। আমন ধান আসতে শুরু করায় চালের দাম কিছুটা স্থিতিশীল আছে। ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি শক্তিশালী থাকলেও ঋণ প্রবৃদ্ধি এখনও দুর্বল। উন্নয়ন ব্যয় বা এডিপি বাস্তবায়ন পরিস্থিতিও খুব আশাব্যঞ্জক নয় বলে মনে করে পরিকল্পনা কমিশন। তবে সকল খাতেই যে মন্থরতা আছে এমন নয়। রিজার্ভে ধারাবাহিক উন্নতি হয়েছে। রেমিটেন্সও শক্ত অবস্থানে আছে দেশ। পোশাক খাতের শ্রমিকদের পেনশন স্কিমে যুক্ত করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রগতি স্কিমে অন্তর্ভুক্তির সুযোগ রেখে জারি হয়েছে শ্রম আইনের সংশোধিত অধ্যাদেশ, কিন্তু এতে আপত্তি তুলেছে বিজেএমইএ ও বিকেএমইএ। সংগঠন দুটির যুক্তি, শ্রমিক কল্যাণ তহবিল সক্রিয় রেখে নতুন জায়গায় অর্থ জমা দেয়া কঠিন। সর্বজনীন পেনশন স্কিম কর্তৃপক্ষ বলছে, পেনশন কার্যক্রমে যুক্ত হলে শ্রমিকদের সুবিধা বেশি।
কারণ জমা করা অর্থ থেকে নেওয়া যাবে ঋণ। পোশাক খাতে কর্মরত শ্রমিকের সংখ্যা এখন কম বেশি 40 লাখ। তাদের শ্রমঘামেই উৎপাদন হয় পণ্য, রপ্তানি বাজারে তৈরি হয়েছে শক্ত অবস্থান। তবে শ্রমিকদের সঞ্চয়ের মাধ্যম নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তের সুযোগ রেখে অনুমোদন হয়েছে শ্রম সংশোধন অধ্যাদেশ। উদ্যোক্তারা বলছেন, ভবিষ্যৎ নিরাপত্তা তহবিল চলমান আছে, সেখানে যৌথ উদ্যোগে জমা হচ্ছে অর্থ। তার মধ্যে প্রগতি স্কিমে অর্থ জমার সুযোগ দিলে তৈরি হতে পারে জটিলতা। পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও শ্রীলঙ্কায় কার্যকর আছে একক ব্যবস্থা। আমাদের যদি প্রভিডেন্ট ফান্ডে যেতে হয় তাহলে নতুন করে আমাদের একটা পার্সেন্টেজ প্রত্যেক মাসে শ্রমিককে অতিরিক্ত দিতে হবে। সেই সক্ষমতা কি আমাদের আছে? আমরা মনে করি এটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। প্রগতিতে আবেদন করলে যাবে, আর তাহলে যারা আবেদন করবে না তাদেরটা আবার আমার ফ্যাক্টরিতে আবার করতে হবে। তার মানে আমাকে একটা দুই জায়গাতেই আমাকে এটা মেনটেন করতে হবে, যেটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। প্রগতি স্কিমে শ্রমিকদের যুক্ত করার পক্ষে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ। যুক্তি, শেষ জীবনে আর্থিক নিরাপত্তা দেবার পাশাপাশি থাকছে জমাকৃত অর্থের অর্ধেক ঋণ নেবার সুযোগ। শ্রমিকরা যদি বলা হয় যে তোমার সবচেয়ে সিকিউরড জায়গা কোনটা, গভর্নমেন্ট গ্যারান্টিড স্কিম, তাহলে আমার এখানে আসলে পরে সে এখান থেকে লোন নিতে পারবে ঠেকা পড়লে। বিজিএমএ যদি এগ্রি করে হ্যাঁ শ্রমিকের কল্যাণের জন্য ফান্ড দিতে চাই, শ্রমিক যদি মনে করে যে হ্যাঁ এই ফান্ড আমাদের দিলে আমি কোন মোডে রাখবো, আমি কি এটা কল্যাণ তহবিলে রাখবো না পেনশন স্কিমে রাখবো, এটা সে ঠিক করে নিতে পারে। আর পেনশন অথরিটি অলওয়েজ প্রস্তুত আছে যদি কোনো সিদ্ধান্ত আসে সেটাকে অ্যাকোমোডেট করার। ভবিষ্যৎ তহবিল একটি সঞ্চয় ব্যবস্থা যেখানে শ্রমিক এবং মালিকের পক্ষ থেকে একটি নির্দিষ্ট অংশ জমা করা হয়। এই তহবিল থেকে অবসরকালীন সহায়তা, দুর্ঘটনা বা মৃত্যুর পর আর্থিক সহায়তা এবং অন্যান্য কল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। প্রশ্ন হচ্ছে, সংকটের সময় কতটুকু সহায়তা পাচ্ছে শ্রমিক? আজকে একটা গার্মেন্টসে যে চাকরি করে তার যে কল্যাণে যদি কোনো টাকা ওই মালিক পক্ষ দেয়, যখন ওই গার্মেন্টসটা পরিবর্তন করে অন্য গার্মেন্টসে চলে যায় সে, তখন তার ওই টাকা তাকে দিয়ে দেয়, অথবা সে একটা সমস্যায় পড়ে, যদি গার্মেন্টসটা দুর্বল হয়ে যায় দেন সে কিন্তু তার টাকা পেতেও বেগ পেতে হয়। বিশ্লেষকদের ধারণা, শ্রমিক সুরক্ষায় অর্থ জমা করার দুটি পথই খোলা রাখা যায়। এক্ষেত্রে অর্থ সংরক্ষণে শ্রমিকের ইচ্ছার স্বাধীনতা দেওয়া উচিত। শ্রমিকরা যেহেতু খুব নিম্ন আয়, তুলনামূলক কম আয় করেন, সেখান থেকে তারা খুব অল্প পরিমাণে সঞ্চয় করতে পারেন। সুতরাং এরকম একটি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কারখানাগুলোর বাধ্যবাধকতার যে ভবিষ্যৎ তহবিল, সেখানে যেমন তার কিছুটা অর্থ সাশ্রয় হয়, যদিও এটা দীর্ঘমেয়াদে অনেক দিন তার কাজে দেয় না, কিন্তু এ ধরনের একটি তহবিল যেখানে কিনা সমতা বা সুরক্ষার মতো জায়গায় সে যদি থাকে, তাহলে অন্তত সে 75 বছর পর্যন্ত তার আয়ের একটা সুরক্ষা নিশ্চিত হয়। ভবিষ্যৎ তহবিল এবং প্রগতি স্কিম দুই ব্যবস্থাতেই অংশ নেবার সুযোগ রেখে শ্রম সংশোধিত অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। একনেক সভা সম্পর্কে এই মুহূর্তে ব্রিফ করছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যেগুলো চলছে সেই সব প্রকল্প আমরা শর্ত দিয়ে দিয়েছি যে এগুলোকে ক্রমাগতভাবে নজরদারির ভিতরে রাখতে হবে। আমাদের স্থানীয় প্রকল্পগুলোর ক্ষেত্রে, স্থানীয় প্রকল্পগুলোতে প্রথম থেকেই তো আমরা জোর দিচ্ছিলাম, কারণ যাতে কর্মসংস্থান হয় এবং দেশের দারিদ্র্য বাড়ছে বলে মনে হচ্ছে, সেই কারণে যাতে কর্মসংস্থানের সুযোগ হয়, সেই ক্ষেত্রে আমরা গত দুইটা একনেক, আজকের একনেকও স্থানীয়ভাবে যেসব প্রকল্প, বিশেষ করে সেগুলো হলো LGED, স্থানীয় সরকার প্রকৌশল বা অধিদপ্তরের যে প্রকল্পগুলো, এগুলোর ক্ষেত্রে কতগুলো শর্ত জুড়ে দিয়েছি। আসলে এই শর্তগুলো আগে থেকেও ছিল, কিন্তু কেউ পালন করতো না। শর্তগুলোর একটা হলো যে স্থানীয় উপজেলা পর্যায়ে স্থানীয় যারা উপকারভোগী বা স্থানীয় মানুষজন, তাদের প্রতিনিধিত্বকারী দেশ প্রতিনিধিত্ব যেই করে, তাদের
তারা যাতে এই প্রকল্প বাস্তবায়নের সাথে সম্পৃক্ত থাকতে পারে তার একটা ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। ঠিক কিভাবে কোন কমিটি করবে সেটা আমরা এখন বলে দিতে পারবো না, আর ভবিষ্যতে তো নতুন রাজনৈতিক সরকার হলে স্থানীয় নির্বাচিত সদস্যরা থাকবেন, কিন্তু একটা নজরদারি স্থানীয় যারা প্রকল্পের উপকারভোগী তাদের একটা প্রতিনিধিত্বমূলক নজরদারি থাকবে। এটার লাভ হলো যে আমরা তো জানি যে এইসব প্রকল্পে রাস্তাঘাটে ভেঙে যায় কিছুদিন পরে, যেই জিনিসপত্র দেওয়া হয়, যেই সিমেন্ট দেওয়া হয়, সব কিছুই তো টেকে না আজকাল। কাজেই যারা আসলেই উপকারভোগী, এটা তো একটা এটা খুব যৌক্তিক, যারা ওই এলাকার লোক তারা যদি একবার দেখে যে আমাদের এই এলাকার রাস্তার পুল এগুলো ভালো, সিমেন্ট ভালো হচ্ছে না, কাজ ভালো হচ্ছে না, তারা তো নিজেরাই প্রতিরোধ করা উচিত। এই ব্যবস্থাটা প্রাতিষ্ঠানিকভাবে নাই, আমরা এটাকে শর্ত জুড়ে দিচ্ছি, প্রাতিষ্ঠানিকভাবে এই ব্যবস্থা থাকতে হবে। আর প্রকল্প এলাকায় কিছু কিছু জায়গায় প্রকল্প সম্পূর্ণ পরিচিতি, কি করা হচ্ছে, কত দূর রাস্তা, কত দূর কি খরচ হচ্ছে, কত নবায়নযোগ্য জ্বালানির নতুন প্রকল্পগুলোতে পুরোপুরি অর্থায়নের বিষয়টি জোর দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা চলছে, এমনটা জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। সিপিডি আয়োজিত জ্বালানি বিষয়ক সংলাপে ভার্চুয়ালি যোগ দেন উপদেষ্টা। বক্তারা দাবি করেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ করতে গত সরকারে করা আইনে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের সুযোগ ছিল। এখনকার পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট পিপিআর অনেক বেশি স্বচ্ছ, তবে দরপত্র গ্রহণে দীর্ঘসূত্রতা, উচ্চ শুল্ক হার আর ভূমি অধিগ্রহণ জটিলতা রয়েছে। অস্বচ্ছ প্রক্রিয়ার কারণে 31টি নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের লেটার অফ ইন্টেন্ট বাতিল করা হয়েছে। এতে নতুন ও বিদেশি বিনিয়োগকারীদের মাঝে অনাস্থা তৈরি করছে। দরপত্র প্রক্রিয়া আরও সহজ করার তাগিদ দেন আলোচকরা। মধ্যরাত থেকে দেশের বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম। প্রতি লিটারের দাম বেড়েছে 2 টাকা। এদিকে দাম বাড়ানোর ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এটি জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম 102 থেকে বাড়িয়ে 104 টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার 118 থেকে বাড়িয়ে 120 টাকা এবং অকটেনের দাম 122 থেকে বাড়িয়ে 124 টাকা করা হয়েছে। আর কেরোসিনের দাম প্রতি লিটার 114 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 116 টাকা। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। জাতীয় ইস্যু থেকে এবং রেভিনিউ থেকে যদি দাম বাড়ে, গভর্নমেন্ট একটা পলিসি নিয়েছে প্রতি মাস অন্তর অন্তর আপনাদের দাম বৃদ্ধি হলে বৃদ্ধি হবে, কমতি হলে কমতে হবে। এতে আমরা সাধুবাদ জানাই। আমার বাইকের হিসাবে আমার মনে হয় ভালো, কারণ আমরা চাই একটু কমাতে আরো ভালো হয়। বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বে নিরাপত্তা ঝুঁকি সহ নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটি চক্র, যার প্রভাব পড়েছে রফতানি খাতে। তবে এটি সাময়িক বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। বলছেন, এর জন্য আলাদা কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। দুপুরে ইপিবি আয়োজিত গ্লোবাল সোর্সিং এক্সপো উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। অনুষ্ঠানে রফতানিমুখী খাতের চাপে পড়ার কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেন বিকেএমই এর সভাপতি। তবে প্রশংসা করেন বন্দর ব্যবস্থাপনায় বিদেশিদের সঙ্গে চুক্তির। উপদেষ্টা বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ, এলডিসি থেকে উত্তরণ করতে চলেছে। এই মাইলফলক অগ্রগতি তুলে ধরার পাশাপাশি নতুন চ্যালেঞ্জও আছে। এই রূপান্তর সফলভাবে মোকাবেলার জন্য রফতানি বাজার বাড়াতে হবে। গ্লোবাল সোর্সিং এক্সপোতে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত ও কৃষি পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ওষুধ ও তথ্য প্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরছেন উদ্যোক্তারা। অনেক সময় তৃতীয় বিশ্বের দেশ সম্বন্ধে অনেক ধরনের অসত্য তথ্য বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়ানোর ফলে এক ধরনের ভীতি সঞ্চারিত হয়। বাট আপনারা নিজেরাই জানেন যে আমাদের দেশের ঘোরাফেরাতে নিরাপত্তায় কোথাও কোনো ধরনের তেমন কোনো ঘাটতি নাই। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কক্সবাজার থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে 3টি জাহাজ। প্রথম দিনে 1106 জন পর্যটক নিয়ে যাত্রা শুরু হচ্ছে। সকাল 7:15 কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে ধাপে ধাপে জাহাজগুলো রওনা করে।
জেলা প্রশাসন জানিয়েছে দৈনিক 2000-এর বেশি পর্যটক এই প্রবাল দ্বীপটিতে যেতে পারবেন। আগামী 31 জানুয়ারি পর্যন্ত 2 মাস পর্যটকরা ভ্রমণ করতে পারবেন সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় গত অক্টোবরে 12টি নির্দেশনা জারি করেছে সরকার। সেগুলো কঠোরভাবে বাস্তবায়নের তাগিদ দিয়েছে জেলা প্রশাসন। দ্বীপের পরিবেশ রক্ষায় রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে অনুষ্ঠান, বারবিকিউ পার্টি, কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও ক্রয় বিক্রয় এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাকড়া ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি পুরোপুরি নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেল, সি বাইক সহ মোটরযান চলাচল বন্ধ এবং নিষিদ্ধ পলিথিন এবং একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহারও নিরুৎসাহিত করা হয়েছে। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ট্যুরিজম বোর্ড, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। স্থানীয়রা জানায় সকাল 5:30টার সময় মহানগরী কোনাবাড়ি আমবাগ পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার ঝুট গোডাউনে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসসি সূচক, ডিএসসিতে প্রধান সূচক 64 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4914 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসসিতে 16 পয়েন্ট কমে 1028 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসসি 30 সূচক 21 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1895 পয়েন্টে। ডিএসসিতে লেনদেন, ডিএসসিতে আজ হাত বদল হয়েছে 415 কোটি 90 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 492 কোটি 54 লাখ টাকার। ডিএসসি বাজার পরিস্থিতি, ডিএসসিতে দাম বেড়েছে 38টি প্রতিষ্ঠানের, কমেছে 322টির। অপরিবর্তিত ছিল 28টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসসিতে লেনদেনের শীর্ষে আছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির মোট 22 কোটি 42 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে আছে খান ব্রাদার্স, পিপি ওভেন ও ডমিনোস স্টিল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই প্রায় 123 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 13,852 পয়েন্টে। সিএসসিএক্স সূচক কমেছে 72 পয়েন্ট এবং সিএসসি 30 সূচক কমেছে 76 পয়েন্ট। সিএসসিতে লেনদেন, সিএসসিতে আজ হাত বদল হয়েছে 3 কোটি 29 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 15 কোটি 7 লাখ টাকার শেয়ার। সিএসসি বাজার পরিস্থিতি, সিএসসিতে লেনদেন হওয়া 182টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 40টির, কমেছে 131টির। আর অপরিবর্তিত ছিল 11টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ভারতের স্থানীয় বাজারে পচে নষ্ট হচ্ছে টনকে টন পেঁয়াজ। বাংলাদেশে রফতানির উদ্দেশ্যে যা মজুত করেছিল ভারতীয় ব্যবসায়ীরা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে রফতানি কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা। ফলে বাধ্য হয়ে স্থানীয় খুচরা বাজারে তারা পেঁয়াজ বিক্রি করছে পানির দরে। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকার বাজারগুলোই এভাবেই পচে গলে নষ্ট হচ্ছে হাজার হাজার টন পেঁয়াজ। বাংলাদেশে রপ্তানির উদ্দেশ্যে কৃষিপণ্যটি বিপুল পরিমাণে মজুত করেছিল ভারতীয় ব্যবসায়ীরা। তবে বর্তমানে দেশটি থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করায় মাথায় হাত তাদের। এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হলে কিলো প্রতি 30 থেকে 32 রুপি দাম পেতেন ভারতীয় ব্যবসায়ীরা। তবে রপ্তানি থেমে থাকায় জলের দামে পণ্যটি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। পশ্চিমবঙ্গের খুচরা বাজারে দাম মিলছে প্রতি কেজি মাত্র 20 থেকে 22 রুপিতে। রাজ্য সরকার আর সেন্ট্রাল গভর্নমেন্ট যা পরিস্থিতি করেছে, আমাদের পেঁয়াজের দাম একদম না। এখানে 2 টাকা কিলো পেঁয়াজ আমরা কিনে দিচ্ছি। আমাদের ইন্ডিয়া থেকে কোনো প্রবলেম নেই, ইন্ডিয়া থেকে পারমিশন আছে, কিন্তু বাংলাদেশ সরকার নিচ্ছে না। ওদের দেশে পেঁয়াজ নাকি আছে, ওরা বলছে যে পরিমাণ বাংলাদেশে পেঁয়াজ আছে আমাদের চলে যাবে। 25 সালে পেঁয়াজ তো মোটেই ঢুকিনি, তার মধ্যে 4-5 দিন পেঁয়াজ নিয়েছিল বাংলাদেশ। সেই আশাতে আমরা নাসিক, এমপি, ব্যাঙ্গালোর থেকে অনেক প্রায় আমি 60-70 গাড়ি পেঁয়াজ এসেছিলাম, 2টা গোডাউনে রেখেছিলাম স্টক। ভারতীয় পেঁয়াজের প্রায় 1/3 রপ্তানি হতো বাংলাদেশে। তবে গত 8 মাসে তা এসেছে খুবই সামান্য। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এর কারণ বলে মনে করছে দেশটির সরকার। তবে ভারতীয় রপ্তানিকারকরা বলছেন ঘন ঘন রপ্তানি নীতি পরিবর্তনের ফলেই বিকল্প হিসেবে পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে ঢাকা। আমরা দীর্ঘদিন বাজারে ছিলাম না। এ সময়ের মধ্যে বাংলাদেশি গ্রাহকেরা বিকল্প খুঁজে নিয়েছে। এখন তারা ভারতীয় পেঁয়াজের গুণমান দেখে না, বরং আমাদের প্রতিযোগীদের সঙ্গে দামের তুলনা করে।
2023-24 অর্থবছরে ভারত থেকে 7,24,000 টন পেঁয়াজ কিনেছিল বাংলাদেশ। তবে 2025-26 অর্থবছরের এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত আমদানি করা হয়েছে মাত্র 12,900 টন পেঁয়াজ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।